দেমাক। লোকটাকে দেখলে গা জ্বালা করে রহমতের। গর্বে মাটিতে যেন পা পড়তে চায় না লোকটার। লম্বা সুঠাম দেহ, 1.5 হাত চওড়া বুক, মাংসের হাত দুটো ইস্পাত কঠিন। বড় বড় চোখ দুটোতে সবসময় রক্ত যেন টকবক করে। গায়ের রংটা কালো কুচকুচে, চামড়াটা ঠিক কাকের পাকনার মতো মসৃণ আর তেলতেলে। গর্বে মাটিতে যেন পা পড়তে চায় না লোকটার। সকালে ভোরে ভোরে উঠে কাজে বেরিয়ে যায়, রাত 10টায় ঘরে ফেরে। হাত মুখ ধুয়ে ভাত খায়, তারপর নিজ হাতে তৈরি আম কাঠের ইজি চেয়ারটাকে দাওয়ায় টেনে এনে হাত পা ছড়িয়ে বসে। বসে বসে কিংস্টর্ক সিগারেট ফোঁকে। লোকটাকে দেখলেই গা জ্বালা করে ওঠে রহমতের। মনে মনে ঈর্ষা হয়, শুধু তার প্রতি নয়, তার গোটা পরিবারটাই ওর কাছে ঈর্ষার বস্তু। সেদিন রাতেও ভাত খেয়ে বারান্দায় বসে বসে লোকটাকে যখন সিগারেট ফুঁকছিল, তখন জানালার ফাঁক দিয়ে সেদিন তাকিয়ে রাগে গজগজ করছিল রহমত। স্ত্রী মেহরুনকে ডেকে এনে দেখাচ্ছিল, দেখ দেখ সার বাবু আনা দেখ, পায়ের ওপর পা তুলে কেমন চুরুট টানছে, যেন নবাব সলিমুল্লার নাতি আর কি। ইস, দেমাক কত! মেহরুন তার ঠোঁট মুখ বিকৃত করেছিল। দেমাকে আর জায়গা পায় না, এত দেমাক থাকবে না, থাকবে না। তারপর একটু থেমে আবার বলেছিল, বাসের ড্রাইভার, তার আবার এত দেমাক কেন? রহমতের উত্তরে কিছু বলেনি, শুধু নীরবে দাঁতে দাঁত ঘষছিল একটানা অনেকক্ষণ। আর মনে মনে লোকটার বংশ নিপাত করেছিল। লোকটাকে সবাই চেনে পাড়ার। বাস ড্রাইভার রহিম শেখ। রহিম শেখ বাস চালায়, টাউন সার্ভিসের বাস। ওর কোনো ধরা বাঁধা বেতন নেই। দৈনিক যা টিকিট বিক্রি হয় তা থেকে পেট্রোল খরচ আর মালিকের কমিশন বাদ দিয়ে বাকি টাকাটা কন্ডাক্টর, সে আর যে ছোকরাটাকে নবাবপুর স্টেশন হাইকোর্ট বলে চিৎকার করবার জন্য রাখে, সে ভাগ করে নেয়। টাকা যে খুব পায় তা নয়, তবু সেই অল্প টাকা কটা কাপড়ের ব্যাগে পুরে যখন সে বাসায় ফেরে, তখন এক অদ্ভুত তৃপ্তিতে মন প্রাণ ভরে থাকে রহিম শেখের। কাজ তার গর্ব, কাজ করেই খায় সে, পরের কাছে হাত পাতে না, অন্যের মুখোপেক্ষ হয়ে থাকে না, কিংবা তাদের ওই বাসের মালিকটার মতো পুঁজি খাটিয়ে বা বসে বসে মুনাফা লুটে না। কাজ করেই খায় সে, কাজ তার গর্ব। বাসায় বউ আছে তার, আমেনা। বাড়িতে অবসর সময় বেতের ডালা, বাস্কেট আর মাদুর তৈরি করে সে, পরে স্বামীর হাতে বাজারে বিক্রি করতে পাঠায়। ছেলে মেয়েও কম নয়, 3 মেয়ে 2 ছেলে। বড় মেয়ে মুন্নির বয়স এবার 14 পড়ল। ওর পায়রা পোষার শখ। সেই বছর 3 আগে মেয়ের আবদার রাখতে গিয়ে বাজার থেকে একজোড়া খয়েরি রঙের পায়রা এনে দিয়েছিল রহিম শেখ। সেই একজোড়া বংশানুক্রমিকভাবে বৃদ্ধি পেতে পেতে এখন 12 জোড়ায় পৌঁছেছে। সারাদিন ওদের নিয়েই ব্যস্ত থাকে মুন্নি। ওদের ঘরগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়া, খাওয়ানো, নতুন বাচ্চাগুলো দেখাশোনা করা, সকাল আর বিকেলে পায়রাগুলো একবার করে আকাশে উড়িয়ে দেয়া, সন্ধ্যাবেলা বাসায় ঢুকলে সযত্নে খোপের দরজাগুলো একে একে বন্ধ করে দেয়া। ওদের নিয়েই সারাদিন ব্যস্ত থাকে মুন্নি। কিন্তু পায়রাগুলো ওর বড় বজ্জাত। মাঝে মাঝে দল বেঁধে মেহরুনের ঘরে ঢুকে ওর চাল ডাল খেয়ে ফেলে। দেখলে রেগে আগুন হয়ে যায় মেহরুন। প্রথমে পায়রাগুলোকে গালিগালাজ করে, জমের হাতে দেয়, তারপর উঁচু গলায় পায়রার মালিকের ওপর আক্রমণ চালায়। সব শেষে গোটা পরিবারটার উপরই রাগে ফেটে পড়েন মেহরুন। এ তার রোজকার অভ্যেসে পরিণত হয়েছে। এই তো সেদিন ভর দুপুরে কি গালিগালাটাই না পারছিল সে। মুন্নি তখন সবে গোসল সেরে ভেজা চুলগুলো রোদে শুকোচ্ছিল বসে বসে। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, এই মেয়ে, সামলে কথা বলছি, নইলে ভালো হবে না। কবুতরে চাল খেয়েছে তো আমরা কি করবো? কি করব মানে? বেঁধে রাখতে পারো না? ওগুলো কি গরু ছাগল যে বেঁধে রাখবো? বেঁধে না রাখতে পারো, পুষবার এত শখ কেন শুনি? অন্যের ঘরে ঢুকে যখন তখন চাল ডাল খেয়ে ফেলে, নষ্ট করে। বলি, চাল ডালগুলো কিনতে কি পয়সা লাগে না, না মাগনা পাই?
এরপর আরও কিছুক্ষণ উভয়ের তরফ থেকেই তর্ক বিতর্ক চলেছিল। সবশেষে খোদাকে সাক্ষী রেখে মেহেরুন প্রতিজ্ঞা করেছিল, দেখ মুন্নি, এবার যদি তোর কবুতর আমার চাল ডাল খায় তাহলে সে কবুতরের জান আমি রাখবো না। মুন্নি ঠোঁট উল্টিয়ে বলেছিল, ইস, এত সস্তা না। কিন্তু মেহেরুনের কাছে ব্যাপারটা খুব যে সস্তা তা বিকেলেই টের পেয়েছিল মুন্নি। সাদা কালো রং মেশানো পায়রা ওরা বাসায় ফেরেনি। এদিক ওদিক তালাশ করে মুন্নি। আমেনাও নিজের কাজ ফেলে রেখে মেয়ের সাথে তালাশে নামলো। অন্ধকার ঘন হয়ে এলো, তবু পায়রা জোড়ার কোনো খোঁজ পাওয়া গেল না। কেমন যেন সন্দেহ হচ্ছিল মুন্নির। মেহেরুনের ঘরের চারপাশে সতর্কভাবে কয়েক ঘোরাফেরা করলো সে। জানালা দিয়ে উকিম মেরে দেখলো, কিন্তু ঘরের ভেতর জমাট অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। রাতে রহিম শেখ বাসায় ফিরলে আমেনা সব কিছু খুলে বলল তাকে। মুন্নি তখন পায়রার শোকে বসে বসে কাঁদছিল দাওয়ায়। সব কিছু শুনে মেয়ের দিকে এক পলক তাকালো রহিম শেখ। রাগে 6 ফুট লম্বা দেহটা তার থরথর কেঁপে উঠল। অন্ধকার দাওয়ায় দাঁড়িয়ে গালিগালাজ যা কিছু জীবনের সঞ্চয় সব উজাড় করে দিল সে রহমত আর মেহেরুনের উদ্দেশ্যে। পরে রাগটা একটু কমে এলে শ্বাস টেনে টেনে বলল, হারাম খেতে খেতে এদের হারাম খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। শক্ত সামর্থ্য জওয়ান মানুষ কাজকর্ম একটা কিছু করে খাবে না তো চুরি চারমারি করে মানুষকে ধোকা দিয়ে খায়। শাহ, যাবি সব জাহান্নামে। হয়েছে, যাক, তুমি এসো, মেয়েকে নিয়ে এখন ভাত খাও। আমেনা স্বামীকে এক পাশে টেনে নিয়ে গেল। অনেক রাতে জানালা আর কপাট বন্ধ করা পাকের ঘরটায় বসে কবুতরের ঝোল দিয়ে মজা করে ভাত খেয়েছিল সেদিন রহমত আর মেহেরুন। এক মুখ ভাত চিবোতে চিবোতে মেহেরুন বলেছিল, যা করেছি ঠিক করেছি, কি বলো? হ্যাঁ, ঠিক, রহমত সায় দিয়েছিল। ব্যাটা বাসের ড্রাইভার বলে কিনা আমরা হারাম খাই। শাহ, তুমি যেমন ড্রাইভারি করে রোজগার করো, আমিও তেমন মানুষের হাত দেখে পয়সা কামাই। তোমারটা যদি হালাল হয় আমারটা হারাম হতে যাবে কেন? ঠিকই তো, মেহেরুন সমর্থন জানিয়েছিল তাকে। আর লোকটার দেমাগ দেখো না, কালকে দাওয়ায় দাঁড়িয়ে মেয়েকে বলেছিল, ভিক্ষে করা পয়সা নয় আমার, গায়ে খেটে রোজগার করি, একটা ফুটো পয়সারও আমার দাম আছে। শাহ, দেমাকে মাটিতে পা পড়ে না। রহমত মুখ বিকৃতি করেছিল। কথায় কথা বেড়েছিল। আলাপ চলছিল অনেকক্ষণ। মাঝখানে অনেকগুলো দিন দুটো পরিবারের জীবন এমনি করে এগুচ্ছিল। হঠাৎ দুর্ঘটনা ঘটল রহিম শেখের জীবনে। প্রথম দুর্ঘটনা। এর আগে পরপর কটা দিন একটানা ধর্মঘট করেছিল ওরা। কমিশন কমানোর দাবিতে ধর্মঘট। আর ধর্মঘট শেষ হবার দিন 4 পর সকালে আর 8 দিনের মতো বাস নিয়ে বেরিয়েছিলেন রহিম শেখ। লম্বা সুঠাম দেহ, মাংসল হাত দুটো স্পাত কঠিন, বড় বড় চোখ দুটো রক্ত জবার মতো লাল। বাসটা ঠিকই চালাচ্ছিল রহিম শেখ, কিন্তু হঠাৎ সামনের ট্রাকটাকে পাশ কাটাতে যেতেই তীব্র বেগে বাসটা গিয়ে ধাক্কা খেলো রাস্তার পাশের একটা ল্যাম্পপোস্টের সাথে। পরক্ষণেই সামনের কাঁচ ভাঙার ঝনঝন শব্দ। 2 হাতে চোখ দুটো চেপে ধরে আর্তনাদ করে উঠল রহিম শেখ। লাল চোখ বেয়ে লাল রক্তের স্রোত নেমে এলো তার। বাসায় সবাই যখন এ খবর পেল তখন দুপুর গড়িয়ে গেছে। মুন্নিকে সাথে নিয়ে হাসপাতালে তাকে দেখতে গেল আমেনা। অনেক খোঁজ খবরের পর সন্ধান মিলল তার। চোখে মুখে ব্যান্ডেজ আঁটা, নিশার হয়ে শুয়ে আছে সে। পাশে গিয়ে দাঁড়াতেই কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো সে, আমি? গলা দিয়ে কথা সরছিল না আমেনার। একটু নড়ে চড়ে রহিম শেখ আবার বলল, সাথে আর কেউ আসেনি? এসেছে। কে? আমি, বাবা। মুন্নি এগিয়ে গিয়ে বাবার একখানা হাত মুঠোর মধ্যে তুলে নিল। চোখ দুটো তার পানিতে টলমল করছে। এরপর বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। অনেকক্ষণ পরে হঠাৎ ব্যান্ডেজ বাঁধা চোখ দুটো 2 হাতে চেপে ধরে আর্তকণ্ঠে রহিম শেখ বলে উঠল, আমি সব হারিয়েছি,
সব হারিয়েছি। এবার আমি কি করে বেঁচে থাকবো? কাপড়ের খুঁটে চোখের পানি মুছে নিয়ে আমেনা বলল, ওগো খোদা না করুন, সত্যিই যদি তেমন কিছু হয় তুমি ঘাবড়িও না, আমি আছি। দুবেলা 4টে ভাত যাতে জোটে সে বন্দোবস্ত হয়ে যাবে। আমেনার কথায় মনকে সান্ত্বনা দিতে পারল না রহিম শেখ। প্রশান্তভাবে বার কয়েক মাথা নাড়ল সে। খবর পেয়ে রহমত দেখতে এসেছিল তাকে। মেহেরুন বলেছিল, লোকটার সাথে যত শত্রুতাই থাক না কেন, হাজার হোক, সে আমাদের প্রতিবেশী, তাকে একবার দেখে আসা উচিত। হ্যাঁ, কথাটা মিথ্যে বলেনি। রহমত সায় দিয়েছিল তার কথায়। আজকাল কিন্তু রহিম শেখকে দেখলে তার প্রতি আর ঘৃণা বোধ হয় না রহমতের, আর ভয় লাগে না তাকে, বরঞ্চ তার প্রতি আজকাল অনুকম্পা জাগে, ওর করুণা হয়। হবেই বা না কেন? লোকটা তো আগের মতো আর দেমাগ দেখিয়ে বেড়ায় না। দুটো চোখই হারিয়েছে সে। চোখ গেলে আর দুনিয়াতে কী বা থাকে মানুষের? চাকরিটাও গেছে তার। এখন তো আর 10 জনের বোঝা ছাড়া আর কিছুই নয় সে। এইভাবে তার প্রতি করুণা জাগে রহমতের, দয়া হয়। সেই লম্বা সুঠাম দেহটা যেন কেঁচোর মতো কুঁচকে একটুখানি হয়ে গেছে। মাথা উঁচিয়ে আজকাল আর চলতে পারে না সে, দাওয়ায় বসে ঝিমোয়। কদিন থেকে রহমত লক্ষ্য করছিল, ভোর সকালে উঠে ছোট্ট ছেলেটার কাঁধে হাত দিয়ে কোথায় যেন বেরিয়ে যায় রহিম শেখ। অনেক রাত করে বাসায় ফিরে। তারপর দাওয়ায় পিদিমের আলোতে বসে বসে মুন্নির হাতে থলে থেকে বের করা ফুটো পয়সা, আধ আনি 1 আনি সব হিসেব করায়। ব্যাপার কি মেহরুনকে একদিন জিজ্ঞেস করলো রহমত। মেহরুন গালে হাত দিয়ে বলল, খোদা মালুম, আমি কি জানি। তারপর কিছুক্ষণ চুপ করে আবার বলল, কি আর করবে, ভিক মাগতে যায় আর কি। বলতে গিয়ে আর একটু করে হাসি দোল খেয়ে গেল ঠোঁটের কোণে। রহমতও হাসলো, সূক্ষ্ম সুতোর মতো মিহি হাসি। সেদিনটা ছিল রোববার। রোববারে অফিস আদালত সব বন্ধ থাকে, আর তাই ও দিনটা রহমতের রোজগার বেশ বেড়ে যায়। কেরানিবাবুরা সব হাত দেখাবার জন্য ভিড় জমিয়ে ফেলে। কারো বা প্রমোশন, কারো বিয়ে, আবার কেউ কেউ ছেলেপুলের সংখ্যা জানতে চায়। সব দিন এক জায়গায় বসে না রহমত, ভিন্ন ভিন্ন জায়গায় বসে। সেদিন সদরঘাটে মোড়ে বসবে বলেই ঠিক করলো সে। জায়গাটাতে খুব ব্যস্ত সমস্ত, লোকজনের চলাফেরা খুব বেশি। ছুটির দিনে তো এমন ভিড় লাগে, মনে হয় যেন একটা হাট বসেছে। রাস্তার পাশে একটা ভালো জায়গা ঠিক করে নিয়ে বসে পড়ল রহমত। পাশে একটা খোঁড়া আর একটা শীর্ণকায় মেয়ে ছোট্ট একটা টিন হাতে ভিক মারতে বসেছে। এ বাবু, 4টে পয়সা দাও বাবু, দুদিন কিছু খাইনি বাবু, 4টে পয়সা দাও। অদূরে খবরের কাগজের হকাররা সব চিৎকার জুড়ে দিয়েছে, ইত্তেফাক, আজাদ, মর্নিং নিউজ। হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে উঠল রহমত। তাকিয়ে দেখল চৌরাস্তার মোড়ে ল্যাম্পপোস্টার নিচে দাঁড়িয়ে রহিম শেখ। হাতে তার এক গাদা কাগজ, ঊর্ধ্বে একখানা কাগজ তুলে ধরে সে জোর গলায় হাঁকছে, গরম খবর সাব, গরম খবর, ইত্তেফাক, আজাদ, মর্নিং নিউজ, গরম খবর স্যার, গরম খবর। ইস, দেমাগ যেন মাটিতে পা পড়তে চায় না লোকটার।